আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চহান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের ম্যাথের দ্বিতীয় চ্যাপ্টার গাণিতিক বাক্য পড়াবো। সো গত ক্লাসে আমরা তোমাদের প্রথম অধ্যায় কমপ্লিট করে দিয়েছি। সো ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। প্রত্যেকটা ক্লাস প্লে লিস্টে দেওয়া আছে, তো সেখানে গিয়ে তোমরা ক্লাসগুলো দেখে আসবে। সো চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা করবো দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্য। সো ফার্স্টে আমরা চলে যাচ্ছি অনুশীলনীতে। ওকে, সো এটির পৃষ্ঠা নাম্বার 29। সো চলো তোমরা তোমাদের বইয়ের ঠিক 29 পৃষ্ঠায় চলে যাও। অনুশীলনীর ম্যাথগুলো আমরা তোমাদের সলভ করে দেবো। সো ফার্স্টেই দেখো, ফার্স্টে তোমাদের অনুশীলনীতে কিছু এমসিকিউ আছে, এমসিকিউগুলো সলভ করে দেবো। নেক্সট বাকি ম্যাথগুলো সলভ করে দেবো। সো ফার্স্টেই দেখো 1 নম্বরে কি রয়েছে। প্রথম ব্রেকেট 12 মাইনাস 7 প্রথম ব্রেকেট ইন্টু 2 মাইনাস 2 সমান কত। এটা একটা সরলের মতো অঙ্ক। সো চলো আমরা অঙ্কটা করে তারপর অ্যান্সারটা দেখে নিই। সো ফার্স্টে দেখো আমরা অঙ্কটা লিখেছি। এখন কি করব দেখো, এই যে এখানে যেহেতু একটাই ব্রেকেট, সো আমরা কি করব এই ব্রেকেটের যে অংশের কাজ সেটা আমরা আগে করব। সো দেখো 12 মাইনাস 7, 12 থেকে 7 মাইনাস করলে কত থাকে বলো তো? 5। সো আমরা কী করব, 5 ইন্টু 2 মাইনাস 2 সমান 5-এর সঙ্গে আমরা এখন কি করব, 2 গুণ করব। তাহলে কত হয়, 5 দুগুণে 10 মাইনাস 2 সমান কত হবে? 10 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 8। সো আমরা অ্যান্সারটা কি পেয়েছি? 8। সো দেখো এটার অ্যান্সার আমরা পেয়েছি 8। নেক্সট দেখো, কয়টি 50 টাকার নোট নিলে 2000 টাকা হবে। অর্থাৎ 50 টাকার কয়টা নোটকে একত্র করলে আমাদের কি হবে, 2000 টাকা হবে। সো চলো আমরা ম্যাথটা করে দেখি। সো আমরা কীভাবে করব, আমরা ফার্স্টেই লিখবো 50 টাকার নোট আছে একটি, সুতরাং 2000 টাকার নোট আছে। সো 50-এর সঙ্গে 2000 ভাগ করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সো দেখো আমরা অ্যান্সারটা কীভাবে পাবো, আমরা কি লিখব, 50 টাকার নোট আছে একটি। সো আমরা এইভাবে বের করব, 50 টাকার নোট আছে একটি, সুতরাং 2000 টাকার নোট আছে। আমরা কি করব, 2000-এর সঙ্গে 50 কি দেব, ভাগ দেব। সো ভাগ দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সো দেখো 50 2000, তাহলে দেখো কত। আচ্ছা তাহলে একটু খেয়াল করো, 50 সেটা 4 বার দিলে কি হবে, 200। ওকে, সো 200 এখানে তো কিছু থাকছে না, আমরা এখান থেকে শূন্য নামাবো। এখন দেখো এখানে শূন্য দেওয়ার জন্য আমাদের কি দিতে হবে, অবশ্যই যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই, সো এখানে একটা সংখ্যা নিয়ে আসতে হলে অবশ্যই আমাদের কি দিতে হবে, এখানে শূন্য দিয়ে তারপর এখানে একটা শূন্য দিতে হবে। তাহলে দেখো 50 আর শূন্য গুণ করলে কত হয়, 0। সো এটাই অ্যান্সার। অ্যান্সার কত, 40। তাহলে দেখো এখানে কত হবে, 40টি। সো 2000 টাকার কয়টা নোট লাগবে, 40টি। সো দেখো আমরা অ্যান্সারটা পেয়েছি 40টি। নাম্বার দেখো, জামিন 32 টাকা দিয়ে 4টি কলম কিনল। 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে। সো একটু খেয়াল করো, জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো। 4টা কলম কিনলো কত টাকা দিয়ে, 32 টাকা দিয়ে। এখন তাকে বলা হয়েছে 15টা কলম কেনার জন্য তার কত টাকা লাগবে, তাই না? তো ফার্স্টে আমরা কি লিখবো, 4টি কলমের দাম 32 টাকা, সুতরাং একটি কলমের দাম কত, সুতরাং 15টি কলমের দাম কত। ওকে, সো চলো আমরা অঙ্কটা করে আসি, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। 3 নাম্বার দেখো, 4টি কলমের দাম কত, 4টি কলমের দাম 32 টাকা। তাহলে দেখো 4টি কলমের দাম 32 টাকা, সুতরাং একটি কলমের দাম কত হবে, 4টার দাম যদি 32 টাকা হয় তাহলে একটার দাম কম হবে। তাহলে আমরা এটা কি করব, ভাগ করব। সো 32 ভাগ 4, 4-এর সঙ্গে 32 ভাগ দিলে কত হয় বলো তো, 8। সো 8 টাকা। সুতরাং আমাদের বের করতে বলা হয়েছে যে 15টি কলমের দাম কত। তাহলে দেখো আমরা একটি কলমের দাম পেয়েছি কত, 8 টাকা। তাহলে দেখো একটি কলমের দাম যদি 8 টাকা হয় তাহলে 15টা কলমের দাম কি বেশি হবে না? আচ্ছা তাহলে দেখো 15টি কলমের দাম, এই 8-এর সঙ্গে আমরা 15 কি করব, গুণ করব। ওকে,
এই 8-এর সঙ্গে আমরা 15 কী করব, গুণ করব। সো কত, 120 টাকা। তাহলে দেখো আমরা অ্যান্সারটা পেয়ে গিয়েছি। এর অ্যান্সার হচ্ছে 120 টাকা। নেক্সট দেখো, 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? খুব সহজ একটা অঙ্ক। আমরা কি জানি বলো তো, 1 ডজন মানে হচ্ছে 12টি। তো দেখো 12টি পেন্সিলের দাম কত, 48 টাকা, সুতরাং 8টি পেন্সিলের দাম কত? ওকে, তো চলো আমরা অঙ্কটা করে আসি, তারপর হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। দেখো 4 নাম্বার, আমরা জানি কি 1 ডজন সমান কত, 1 ডজন সমান হচ্ছে 12টি, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমাদের কি বের করতে বলা হয়েছে, তাহলে দেখো কি বলেছে, 1 ডজন পেন্সিলের দাম যদি 48 টাকা হয় তাহলে 8টা পেন্সিলের দাম কত? ওকে, 1 ডজন মানে হচ্ছে 12টি। তাহলে দেখো 12টি পেন্সিলের দাম কত? 12টি পেন্সিলের দাম হচ্ছে 48 টাকা। সুতরাং একটি পেন্সিলের দাম, 12টা পেন্সিলের দাম যদি 48 টাকা হয় তাহলে একটা পেন্সিলের দাম কম হবে। সো আমরা কী করবো, 48 ভাগ হচ্ছে 12 টাকা হবে। সো কত টাকা হবে বলো তো, 4 টাকা। তারপর দেখো আমাদের কি বের করতে বলা হয়েছে, আমাদের বলা হয়েছে 8টি পেন্সিলের দাম বের করো। তাহলে একটি পেন্সিলের দাম আমরা পেয়েছি। তাহলে দেখো একটি পেন্সিলের দাম যদি 4 টাকা হয় তাহলে 8টি পেন্সিলের দাম কত? বেশি হবে। তাহলে 4-এর সঙ্গে 8 কী করব, গুণ করব। তাহলে কত, 32 টাকা। তো দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো এটার অ্যান্সার হবে 32 টাকা। নেক্সট দেখো 5 নাম্বার, 334টি আম 15 জনের মধ্যে যদি সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে কয়টি আম অবশিষ্ট থাকবে? তাহলে কতটি আম অবশিষ্ট থাকবে এটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে ভাগ করে দেওয়া মানে কি, তার মানে 334কে 15 দিয়ে ভাগ করলেই হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। 15 ভাগ হচ্ছে 334। সো 15-এর সঙ্গে আমরা এটা কতবার দিব, 2বার গুণ দিলে আমরা কত পাবো, 30। সো এখানে কত থাকবে, 3, আর এখান থেকে আমরা 4 নামাবো। সো এখন কতবার যাবে বলো তো, 2বার। সেখানে কত আসবে, 30। আচ্ছা, তাহলে দেখো এখানে কত থাকে, 4। আচ্ছা, তো দেখো আমাদের কি বলা হয়েছিল, আমাদের বলা হয়েছিল 334টি আম 15 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে। আমাদেরকে অবশিষ্ট কত থাকবে ওইটা বের করতে বলা হয়েছে। সো কতটি থাকবে, 4টা হচ্ছে অবশিষ্ট থাকবে। সো এটি হচ্ছে অ্যান্সার। দেখো এর অ্যান্সার হচ্ছে 4টি। নেক্সট 6 নাম্বার, দেখো কি বলা হয়েছে, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। কন্যার বয়স কত বছর, 15 বছর। 10 বছর পর মাতার বয়স কত? এখানে দেখো একজনের বয়স বলে দেওয়া হয়েছে। কার বয়স, কন্যার বয়স। তো দেখো কন্যার বয়স 15 বছর বলে দেওয়া হয়েছে। আর আরেকটা ক্লু দেওয়া হয়েছে, সেই ক্লুটা কি, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। তাহলে আমরা একজনের বয়স জানি, কন্যার বয়স। এখন আমাদের কি করতে হবে, মাতার বয়স বের করতে হবে। কিভাবে বের করবো, কন্যার বয়স দেওয়া আছে 15 বছর, মাতার বয়স কি, কন্যার বয়সের 3 গুণ। তার মানে কন্যার বয়স 15 আর মাতার বয়স 3 গুণ হলে 15 × 3 গুণ করলেই হচ্ছে আমরা মাতার বয়স পেয়ে যাব। ওকে, তারপর কি বলছে, 10 বছর পর মাতার বয়স কত। তাহলে যেই মাতার বয়স আমরা যেটা পাবো তার সঙ্গে 10 যোগ করলেই হচ্ছে আমরা মাতার 10 বছর পর কত বয়স ওইটা পেয়ে যাব। ওকে, সো চলো আমরা অঙ্কটা করি। 6 নাম্বার, এখানে বলা হয়েছে যে কন্যার বয়স কত, 15 বছর। ওকে, সুতরাং মাতার বয়স কন্যার বয়সের কয় গুণ, 3 গুণ। এটা এখানে কি অঙ্কে বলা হয়েছে। ওকে, সো এখন আমরা কি করব, যেহেতু বলছে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, তাহলে আমরা এই কন্যার বয়সের সঙ্গে মাতার বয়স কি করব, গুণ করব। সুতরাং মাতার বয়স 15 × 3। সো কত বছর বের হবে, 45 বছর। সো আমরা মাতার বয়স পেয়ে গিয়েছি। আমাদের কি বের করতে বলা হয়েছে, বলা হয়েছে 10 বছর পর মাতার বয়স কত হবে। তাহলে দেখো আমরা লিখব 10 বছর পর মাতার বয়স হবে 45-এর সঙ্গে আমরা কি দিব, যোগ 10। তাহলে কত বছর, 55 বছর। সো এটি হচ্ছে অ্যান্সার। সো দেখো এর অ্যান্সার হবে 55 বছর। নেক্সট দেখো 7 নাম্বার, 5 × 6 ভাগ হচ্ছে 2। এই খালি ঘরে কি হবে বলো, 6 × 6 মানে হচ্ছে 6। তো গাণিতিক বাক্যটির ফাঁকা ঘরে কোন প্রতীকটি বসবে। আচ্ছা, এই গাণিতিক বাক্যটা আমরা যখন সরল করে বের করব তখনই আমরা বুঝতে পারবো এখানে কোন
প্রতীকটি বসবে। সো চলো আমরা অঙ্কটি করে আসি। আচ্ছা, নেক্সট দেখো আমরা করবো হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার কী বলা হয়েছে দেখো, 5 × 6 ভাগ হচ্ছে 2। তারপর দেখো এখানে একটা খালি ঘর আছে, অর্থাৎ এখানে কত হবে, ওকে, ওইটা হচ্ছে আমাদের বসাতে হবে। তো দেখো 6 × 6 বিয়োগ হচ্ছে 6। তো চলো আমরা হচ্ছে অঙ্কটা করি। এটা অনেকটা সরলের মতো, ওকে, সরল করো এটার মতো। আচ্ছা, বা দিয়ে আমরা কি করব, ফার্স্ট হচ্ছে 5 লিখব, তারপর 6-এর সঙ্গে 2 কী দিব, ভাগ দিব। তাহলে দেখো 6কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় বলো তো, 3, 3 দুগুণে 6। তারপর আমরা হচ্ছে খালি ঘরটা বসাবো এবং 6 × 6 এই দুইটা হচ্ছে গুণ করে দেবো। তো 6 6 কত, 36 বিয়োগ হচ্ছে 6, বা 3 5 এটা গুণ করব, 3 5 কত, 15, তারপর হচ্ছে খালি ঘর, তারপর হচ্ছে 36-এর সঙ্গে 6 বিয়োগ দিলে কত থাকে বলো তো, 30। আচ্ছা, আমাদের বলা হয়েছিল যে ফাঁকা ঘরে কোন প্রতীকটা বসবে। সো দেখো 15 বড় নাকি 30 বড় বলো তো, 30 বড়। সো ফাঁকা ঘরে আমরা প্রতীকটা কিভাবে বসাবো, ঠিক এইভাবে, ওকে, যেটা হচ্ছে বড় ওইটার দিকে প্রতীকটা হবে ঠিক এইভাবে, অর্থাৎ মুখটা হচ্ছে এই দিকে। তার মানে এই দিকে মুখ থাকলে এটা হচ্ছে বড় এবং এই পাশে যে মুখটা থাকবে এটা হচ্ছে ছোট, ওকে। তাহলে দেখো এখানে কোন প্রতীকটি বসবে, এখানে হচ্ছে এই প্রতীকটি বসবে। নেক্সট দেখো 8 নাম্বার, খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি। নেক্সট আমরা করবো হচ্ছে 8 নাম্বার। সো ফার্স্টে দেখো আমরা একটু জেনে নিই খোলা বাক্য কি, ওকে, খোলা বাক্য। সো দেখো যে বাক্যকে সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না তাকে কি বলে, খোলা বাক্য বলে। সো আমরা একটু লিখি, যে বাক্যকে সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। সো দেখো যে বাক্যকে সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না তাকে কি বলে, খোলা বাক্য বলে। যেমন দেখো ক যোগ হচ্ছে 7 ইজিক্যাল যে কত, 15। দেখো কয়ের এখানে এমন একটা মান হবে যেটা বসালে কি হবে, এমন একটা মান যেটার সঙ্গে 7 যোগ করলে 15 হবে কি হবে না এটা কিন্তু আমরা জানি না। সো এটা কি সত্য না মিথ্যা তা আমরা জানি না, এই কারণে এটা কি বলতো, এটা হচ্ছে খোলা বাক্য, কারণ আমরা এটা জানি না, ওকে। তারপর দেখো, সো দেখো 8 নম্বর অঙ্কটা করার জন্য আমাদের খোলা বাক্য আর হচ্ছে গাণিতিক বাক্য এই দুইটা বিষয় আমাদের ক্লিয়ারভাবে জানতে হবে, না জানলে কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারবো না। সো চলো আমরা খোলা বাক্য জেনেছি, এখন আমরা জানবো কি গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য কি, যে বাক্যকে, গাণিতিক বাক্য হচ্ছে এর বিপরীতটা, অর্থাৎ যে বাক্যকে সত্য মিথ্যা নির্ণয় করা যায়, যে বাক্যকে সত্য মিথ্যা নির্ণয় করা যায় তাই হচ্ছে গাণিতিক বাক্য, ওকে। অঙ্কটা সমাধান করলেই হচ্ছে আমরা বুঝতে পারছি যে এটা কি হবে, ওকে। আচ্ছা খেয়াল করো, এখন যদি আমি লিখি 5 যোগ 7 সমান কত, 12। সো এটা কি বলতো, এটা হচ্ছে সত্য বাক্য, কারণ আমরা এই জিনিসটা সহজেই বুঝতে পারছি, তাই না, 5-এর সঙ্গে 7 যোগ করলে 12, সো এটা সত্য, আমরা বুঝতে পারছি। নেক্সট দেখো 7 বিয়োগ হচ্ছে 2, আমরা কি লিখলাম 7 বিয়োগ 2 8। সো দেখো 7-এর সঙ্গে 2 বিয়োগ করলে কিন্তু 8 হয় না, সো এটা কি মিথ্যা। তো এই জিনিসটা আমরা হচ্ছে সহজেই বুঝতে পারছি, তার মানে এটা একটা গাণিতিক বাক্য যেখানে সত্য মিথ্যা আমরা হচ্ছে সহজেই বুঝতে পারছি। কিন্তু একটু খেয়াল করো এই যে বাক্যটা, এখানে দেখো এখানে ব্যঞ্জন বর্ণ থাকতে পারে কিংবা স্বরবর্ণ থাকতে পারে কিংবা হচ্ছে এ বি সি বা হচ্ছে যে কোনো কিছু এক্স ওয়াই জেড যে কোনো কিছু থাকতে পারে, ওকে। সো এই ধরনের বাক্য যেটা হচ্ছে আমরা সহজেই বুঝতে পারি না বা সত্য মিথ্যা নির্ণয় করতে পারি না, সো এই ধরনের বাক্য হচ্ছে তোমার কি বাক্য, খোলা বাক্য, ওকে। তো দেখো এখন যদি আমাদের বলা হয় যে কোনটি খোলা বাক্য এবং কোনটি গাণিতিক বাক্য নির্ণয় করো, তাহলে দেখো আমরা খুব সহজেই খুব ইজিলি হচ্ছে নির্ণয় করতে পারবো, ওকে। সো দেখো এখানে ক নম্বরে কী আছে, 6 × 4, তাহলে দেখো এটা আমরা সহজেই বুঝতে পারছি, তাই না, 4 6 24, তাহলে এটা কি, এটা একটা গাণিতিক বাক্য, তাই না। আচ্ছা তারপর দেখো ক × 4 সমান কত, 16, তাহলে দেখো খোলা বাক্য কোনটি, এই খ নাম্বার, এটা হচ্ছে খোলা বাক্য, কারণ এটা আমরা বুঝতে পারছি না এটা কি হবে। বাট এই যে এই বাকি যে 3টা আছে এই 3টা আমরা বুঝতে পারছি, সত্য মিথ্যা নির্ণয় করতে
পারছি। ওকে, নেক্সট চলো আমরা করব 2 নাম্বার। 2 নাম্বারে কী বলা হয়েছে আমরা একটু দেখি। ওকে, ক সংখ্যক টেনিস বল, 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে কত টাকা? খ টাকা। একটি টেনিস বলের মূল্য যদি 26 টাকা হয় তাহলে একটি ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে 180 টাকা। তাহলে একটু খেয়াল করো, এখানে একটা টেনিস বলের মূল্য 26 টাকা বলে দেওয়া হয়েছে, মানে একটা ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা বলে দেওয়া হয়েছে। আর কি বলা হয়েছে? কতটা টেনিস বল এটা কিন্তু বলে দেওয়া হয়নি, বলছে ক সংখ্যক। আর ক্রিকেট বল কয়টা? 4টা ক্রিকেট বলের মূল্য একত্রে কত দেওয়া হয়েছে? খ টাকা। আচ্ছা, সো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলা হয়েছে, ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। তো চলো আমরা হচ্ছে ক এবং খ এর সম্পর্কটা একটা গাণিতিক বাক্যে প্রকাশ করি। তার মানে প্রথম যে লাইনটা দেওয়া আছে, এই যে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা, এটা থেকেই হচ্ছে আমরা ক খ এর সম্পর্ককে গাণিতিক বাক্যে নির্ণয় করব। ওকে, সো চলো আমরা করব হচ্ছে 2 এর ক। একটি টেনিস বলের মূল্য হচ্ছে 26 টাকা। একটি টেনিস বলের মূল্য 26 টাকা। সুতরাং কটি টেনিস বলের মূল্য হচ্ছে 26 ইন্টু ক টাকা। কটি টেনিস বলের মূল্য হচ্ছে 26 ইন্টু ক টাকা সমান হচ্ছে 26 ইন্টু ক টাকা। আবার একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। সুতরাং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য 180 ইন্টু 4 টাকা সমান কত? 180-র সঙ্গে 4 গুণ করলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সো দেখো 180 ইন্টু হচ্ছে 4, সো 4 শূন্য 0, 4 8 32, 2 হাতে থাকে কত? 3, 4 1 4, 5 6 7। ওকে, 720। সো এখানে কত হবে বলো তো? 720 টাকা। তো এখন প্রশ্ন মতে আমরা কি লিখব? প্রশ্ন মতে সো আমরা কি লিখব? টেনিস বলের মূল্য। টেনিস বলের মূল্য কত? 26 ইন্টু ক যোগ হচ্ছে ক্রিকেট ব্যাটের মূল্য কত? 720 ইজিক্যালটি আমরা কত লিখব বলো তো? খ। কেন বলো তো? একটু আগে আমাদের প্রশ্নে কি বলা হয়েছে বলো তো? কি বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছিল ক সংখ্যক টেনিস বল, তাই না? আর হচ্ছে 4টা ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে কত? খ টাকা, তাই না? তাহলে ক সংখ্যক টেনিস বল মানে কি? এই যে আমরা টেনিস বলের মূল্যটা পেয়েছি, সো এইটা আর হচ্ছে ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে, তাই একত্রে মানে কি? একত্রে হচ্ছে যোগ, এই কারণে আমরা দুইটা যোগ করে এবং এর মোট কত একত্রে কত বলো তো? খ টাকা। ওকে, সো আমাদের প্রথম প্রশ্নে কি বলা হয়েছিল? ক এবং খ এর সম্পর্ককে একটা গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলা হয়েছে, তাই না? দেখো আমরা এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করেছি, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি বলা হয়েছিল? গাণিতিক বাক্যে প্রকাশ করার জন্য। তো সুতরাং তো দেখো আমরা কি লিখবো? আমরা লিখবো সুতরাং গাণিতিক বাক্যটি হলো, তো দেখো আমরা গাণিতিক বাক্যটি পেয়েছি 26 ইন্টু ক প্লাস 720 সমান হচ্ছে ঘ। এখন নেক্সট খ নাম্বার দেখো, খ এর মান নির্ণয় করি যখন ক সমান হচ্ছে 8। আচ্ছা, তাহলে এখানে কি বের করতে বলা হয়েছে? ক এর মান যদি 8 হয় তাহলে খ এর মান কত? এটাই হচ্ছে বের করতে বলা হয়েছে। তো চলো আমরা অঙ্কটা করে দেখি। ফার্স্টে দেখো আমরা করব 2 এর 2 নাম্বার। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে ক সমান হচ্ছে 8। তাহলে 1 নং থেকে আমরা কি পাই? 26 ইন্টু ক প্লাস হচ্ছে 720 সমান হচ্ছে খ। এই গাণিতিক বাক্যটা আমরা 1 নংয়ে পেয়েছিলাম, তাই না? সো এখানেই আমরা ক এর মান বসিয়ে তারপর হচ্ছে আমরা অ্যান্সারটা বের করব। সো দেখো, বা 26 ইন্টু এই ক এর মান আমরা কি বসাবো? 8 যোগ 720 সমান হচ্ছে খ। সো আমি হচ্ছে ব্রেকেটে একটু লিখে দেব। ওকে, কি লিখবো? ক সমান 8। সো ক এর মান আমরা 8 লিখেছি, এটা হচ্ছে আমরা একটু ব্রেকেটে লিখে দিলাম। বা এখন আমরা এই দুইটা কি করব? গুণ করব। সো 26 আর 8 গুণ করলে কত হয় বলো তো? 208 যোগ হচ্ছে 720
20 সমান হচ্ছে খ। সো আমরা তো ক্ষয়ের মান বের করব, তাই না? আচ্ছা, এই 208 আর হচ্ছে 720, এই দুইটা যোগ করলে আমরা কি পাবো বলো তো? যোগ করলে আমরা পাবো হচ্ছে 928। ওকে, যোগ করলে দেখো এই যে 8, 2 আর হচ্ছে 7 আর 2 হচ্ছে 9। ওকে, সো আমরা কি পেলাম? ক্ষয়ের মান কত পেলাম? 928। সুতরাং খ সমান হচ্ছে 928। সুতরাং ক্ষয়ের মান 928। সো এটাই হচ্ছে আমাদের 2 নম্বরের অ্যান্সার। 3 নাম্বার কি বলা হয়েছে? কয়ের মান নির্ণয় করি যখন ক্ষয়ের মান 1032। আচ্ছা, ক্ষয়ের মান যখন 1032 তখন কয়ের মান কত ওইটাই হচ্ছে আমরা নির্ণয় করবো। তাহলে চলো আমরা হচ্ছে অঙ্কটা করে দেখি। নেক্সট দেখো আমরা করব হচ্ছে 2-3 নাম্বার। ওকে, দেওয়া আছে 1032। তো দেখো 3 নম্বরে হচ্ছে কি দেওয়া আছে? খ সমান 1032। সো আমরা 1 নং থেকে কি পাই, অর্থাৎ আমরা সমীকরণ থেকে হচ্ছে অঙ্কগুলো করে নেব। সো দেখো 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই 26 ইন্টু ক যোগ হচ্ছে 720 সমান হচ্ছে খ। এখন আমরা কি করব? এই ক্ষয়ের মান বসিয়ে হচ্ছে অ্যান্সারটা বের করব। বা 26 ইন্টু ক যোগ 720 সমান ক্ষয়ের মান আমাদের এখানে দেওয়া আছে 1032। সো আমরা এখানে কি লিখবো? 1032। সো আমরা এখানে একটু ব্রেকেটে লিখে দেব খ সমান হচ্ছে 1032। বা কি লিখবো বলো তো? 26 ইন্টু ক, এটা লিখবো। এটা লিখে এখন আমরা সমান সমান দিয়ে এই যে প্লাস 720 এটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো। ওকে ওকে, আচ্ছা, যেহেতু দুইটাই সংখ্যা, সো এই সংখ্যাটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। সো এখানে আছে প্লাস 720, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তখন এটা হয়ে যাবে মাইনাস। ওকে, সো 1032 এটা আমরা ঠিক রাখবো, এটাকে নিয়ে যাব। এটা যখন এই সাইডে চলে আসবে তখন প্রতীকটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এটা হয়ে যাবে মাইনাস 720। বা 26 ইন্টু ক সমান হচ্ছে, এবার এই দুইটা বিয়োগ করলে আমরা কত পাবো? 312। বা একটু খেয়াল করো, যেহেতু আমাদের কয়ের মান বের করতে হবে, সো আমরা কি করব? ক এখানে রাখবো। সো দেখো ক এখানে 26-এর সঙ্গে কী অবস্থা আছে? ইন্টু অবস্থায়। এখন ক রেখে আমরা এই 26টাকে যদি এই সাইডে নিয়ে আসি তখন প্রতীক চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? এটা এখানে আসছে ইন্টু অবস্থায়, সো এখানে গিয়ে এটা কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আগেরটাতে এখানে কি ছিল? এটা প্লাস অবস্থায় ছিল, এই জন্য এখানে এটা মাইনাস হয়ে গিয়েছে। সো এখানে এটা ইন্টু অবস্থায় আছে, এটা হচ্ছে এখানে ভাগ হয়ে যাবে। সো দেখো ক সমান কীভাবে ভাগ হবে? 312 ভাগ হচ্ছে 26। সো 26-এর সঙ্গে 312 ভাগ করলেই হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। বা ক সমান ভাগ করলে আমরা পাবো হচ্ছে 12। সুতরাং আমরা লিখব ক এর মান 12। সো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি এই পুরো ম্যাথগুলো তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সো আজকের ক্লাসটি হচ্ছে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।